প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক আয়োজন এসএনসি আয়োজিত পুষ্টি আলাপে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। একজন নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তার গর্ভাবস্থা। এ সময় একজন নারীর যতটুকু প্রয়োজন সঠিক স্বাস্থ্য সেবা, ঠিক ততটুকুই প্রয়োজন সঠিক পুষ্টি সেবারও। তা না হলে কেবল সেই মাই নন, বরং তার অনাগত সন্তানটিও পড়তে পারে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনা করব গর্ভবতী মায়ের সঠিক পুষ্টি সেবা নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত স্বনামধন্য দুইজন বিশেষ অতিথি। চলুন শুরুতেই পরিচিত হয়ে আসি কারা আছেন আমাদের সাথে। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী, সাবেক সেক্রেটারি জেনারেল, যিনি ওজিএসপিতে আছেন, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন তসনিমউদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ম্যাম, একজন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে এই যে গর্ভবতী মায়েদের অপুষ্টির প্রধান কারণ এবং এর পরিণতিগুলো কি হতে পারে, শুরুতে জানবো আপনার কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পুষ্টি। তার কারণ পুষ্টি মানুষের একটা শরীরের ভিত তৈরি করে এবং সেটা সুস্থ থাকার একটা প্রথম ধাপ। এবং সেখানে আমরা বলবো যে গর্ভবতী অবস্থাটা একটা বিশেষ সময় একজন নারীর জীবনে, যেটা তুমি বলেছ, সেখানে পুষ্টির প্রয়োজন খুবই বেশি। এখন আমরা যদি চিন্তা করি যে কেন তার এই অপুষ্টি বাংলাদেশের মেয়েদের এবং সারা পৃথিবীতেই কিছুটা প্রেগনেন্সিতে অনেকেরই ইয়ে থাকে, আমাদের অপুষ্টি, বিশেষ করে আমরা যেটাকে বলি যে অনুখাদ্যের ঘাটতি, এটা থাকে। তবে বাংলাদেশে যেটা প্রধান কারণ আমরা মনে করি সেটা হলো, এক নাম্বার হলো তার খাদ্য গ্রহণের একটা, যেটা খাওয়া উচিত সেই ধরনের সে খাবার তাকে সে গ্রহণ করতে পারে না। এবং যখন সে গর্ভবতী হয় তখন দেখা যায় যে আগে থেকেই সে হয়তো এনিমিক ছিল, তার শরীরে অন্যান্য অনুখাদ্যের ঘাটতি আগে থেকেই ছিল। তারপরে সে যখন গর্ভবতী হচ্ছে তখন যে গর্ভের শিশুটি, সে তো মায়ের শরীর থেকে পুষ্টি নিয়ে বেড়ে উঠবে, এবং সে মায়ের শরীর থেকে যখন নিবে তার মানে মায়ের ডিম্যান্ডটা বেড়ে যাচ্ছে, এবং সেই ডিম্যান্ড চাহিদাটা পূরণের জন্য তার কিন্তু খাদ্যের প্রয়োজন আছে। এখন সেই খাদ্যটা যদি সঠিক না হয় তাহলে দেখা যায়, তুমি যে কথাটা বলছো কী ধরনের পরিণতি হয়, পরিণতি কিন্তু দুটোই খারাপের দিকেই যায়। একটা, যদি আমি প্রথমে বাচ্চার কথা যদি বলি, যে আমাদের দেখা গেছে অনুখাদ্য, যে ফলিক অ্যাসিডের কথাই যদি বলি, ফলিক অ্যাসিড একটা বিশেষ ধরনের একটা অনুখাদ্য যেটা আমরা শাকসবজিতে পেয়ে থাকি। সেইটার যদি ঘাটতি থাকে তাহলে দেখা যায় যে যে বাচ্চাটি জন্মাবে তার হয়তো নিউরাল টিউব ডিফেক্ট, যেটা স্নায়ুর সাথে রিলেটেড, সেই ধরনের তার বিকলাঙ্গতা হতে পারে। আবার যদি ধরো জিঙ্কের যদি ঘাটতি থেকে থাকে তখন দেখা যাবে তার গ্রোথটা ভালোভাবে হচ্ছে না। এরকম ক্যালসিয়াম, সিলেনিয়াম, ম্যাগনেসিয়াম, অনেক ধরনের অনুখাদ্য আছে যেগুলো আমাদেরকে খাবার থেকে গ্রহণ করতে হয়, এবং সেইগুলোর ঘাটতি হলে কিন্তু সেটা মায়ের, কিন্তু আমি যদি বলতে চাই যে মাতৃমৃত্যু যে 5টি প্রধান কারণ আছে সবগুলো কিন্তু এই পুষ্টির সাথে রিলেটেড। আমি যদি একটা একটা করে বলি, খুব সংক্ষেপে বলবো। যদি মনে করি প্রথমে আমাদের মাতৃমৃত্যু প্রধান কারণ পোস্টপার্টাম হেমোরেজ, বা প্রসবের পরে যে রক্তক্ষরণ হয়, সেই প্রসবের পরে রক্তক্ষরণ তারই বেশি হবে যার হলো যে এনিমিক থাকবে, আগের থেকেই তার রক্তাল্পতা থাকবে, তার কিন্তু এটা বেশি হবে। আবার যদি আমরা বলি এক্লাম্পসিয়া, যেটা হলো একটা খিঁচুনি রোগ, সেখানে দেখা যায় যে খুব হাই প্রেশার হয়ে যায়, সেই সাথে প্রস্রাবে অ্যালবুমিন যায়, একসময় সেটা মনে করো যে খিঁচুনি হয়, এবং এতে মৃত্যু হয়। এবং এখানে যদি আমাদের ক্যালসিয়াম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাদের মধ্যে এটা বেশি হয়। আর একটা যদি আমরা ধরি যে সেপসিসের কথা বলি, সেপটিক হয়ে যে অনেক ইনফেকশন হয়ে মারা যায়, তার মানে কিন্তু তার শরীরে যে ইমিউনিটি, যেটা হলো রোগ প্রতিরোধক ক্ষমতা, সেইটা কম থাকে। কেন? তার যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং অন্যান্য যে পুষ্টিগুলো থাকা দরকার সেটা যদি না থাকে, তার কিন্তু সেই ইমিউনিটি ডেফিসিয়েন্সির কারণে কিন্তু ইনফেকশন, অল্পতে ইনফেকশন হবে।
এছাড়াও যে অ্যাবর্শন হয়ে যে মারা যাচ্ছে, ব্লিডিং হয়ে মারা যাচ্ছে, সেপটিক হয়ে মারা যাচ্ছে, এগুলোর সাথে পুষ্টির সাথে একটা বিরাট রিলেশনশিপ আছে। কাজেই আমি বলবো যে গর্ভবতী মা যেমন নিজের পুষ্টির দিকে নজর দেবেন, পরিবারকেও সেই নজরটা দিতে হবে। নিশ্চয়ই। স্যার, যেতে চাই আপনার কাছে। বাংলাদেশে বিডিএইচএস এর 2022-এর গবেষণা অনুযায়ী বলা হয়েছে যে অ্যান্টিনেটাল কেয়ারের হার হ্রাস পেয়েছে বাংলাদেশে, এবং অন্যদিকে ইনস্টিটিউশনাল ডেলিভারির হার বেড়ে গিয়েছে। তো এই যে মাতৃ এবং শিশু মৃত্যু রোধে অ্যান্টিনেটাল কেয়ার এবং ইনস্টিটিউশনাল ডেলিভারির প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন? দেখেন, এই দুইটা বিষয়ই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা কথা আপনি বলেছেন অ্যান্টিনেটাল কেয়ার সার্ভিসেস, অর্থাৎ প্রসব পূর্ব সেবা, এবং আরেকটি বলেছেন যে আপনি ইনস্টিটিউশনাল ডেলিভারি। আপনি একদম যথার্থ বলেছেন যে বাংলাদেশে রিসেন্টলি যে ডেমোগ্রাফিক হেলথ সার্ভে হয়েছে তার আগের সার্ভের থেকে প্রায় 6% পয়েন্ট কিন্তু কমে গেছে। আগে 46%-এর মতো ছিল যারা 4টা এএনসি সার্ভিস পেয়েছে গর্ভকালীন সময়ে মারা, সেইটা এখন কমে দাঁড়িয়েছে 40%-এর মতো। এটা কিন্তু একটা অ্যালার্মিং দিক। তো এটার সাথে আরেকটা দিকে আপনি বলেছেন যে ইনস্টিটিউশনাল ডেলিভারি হার বেড়ে গিয়েছে, সেটা ভালোভাবেই বেড়ে গেছে এই সময়টুকুর মধ্যে প্রায় 15%। আগে 50 জন গর্ভবতী মা ইনস্টিটিউশনে যেত তার ডেলিভারির জন্য, এখন সেটা যাচ্ছে 65, 35 এখনো বাকি আছে। তো এই দুটো বিষয়ই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দুটার কোনো একটা গুরুত্বপূর্ণ আর কোনো একটা গুরুত্বহীন এরকম কিন্তু না। প্রথম কথা হলো, আমরা এই যে এএনসি সার্ভিসগুলো দেই, সেখানে যদি প্রশিক্ষিত প্রোভাইডার অথবা গ্র্যাজুয়েট ডক্টর তারা যদি সার্ভিসটা দেয়, সেখানে তারা ঝুঁকি আইডেন্টিফাই করতে পারে। তারা গর্ভবতীর মার সন্তান যখন প্রসব করবেন তখন ঝুঁকি আছে কিনা, এবং ঝুঁকি থাকলে বিভিন্ন রকমের প্রিকশন নেওয়া যেতে পারে। এই যে একটা কম্পোনেন্ট আমি বলি, যদি তাদের মধ্যে যদি ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে এক রকমের ট্রিটমেন্ট তাকে করতে হবে, এবং সেটা কিন্তু আইডেন্টিফাই করা খুব আর্লিয়ার জরুরি। ব্লাডে গ্লুকোজ আছে কিনা সেটা আইডেন্টিফাই করা জরুরি। ব্লাডে ইউরিনে অ্যালবুমিন যায় কিনা, একটু আগে আপা বলেছেন যে অ্যালবুমিন যদি অতিরিক্ত থাকে তাহলে কি হবে, তাহলে তার এক্লাম্পসিয়া ভোগার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে এবং তার মৃত্যু ঝুঁকি বেশি থাকবে। তাকে কিছু কাউন্সিলিং আমাদের করতে হয় এএনসি সার্ভিসে। তাকে আমরা বলবো যে সে এই প্রিপেয়ারনেস যেটা বলি আমরা, কিছু টাকা সঞ্চয় করে রাখতে, একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে, যাতে করে এমার্জেন্সি টাইমেও তাকে ডেলিভারি সেন্টারে নেওয়া যায়। এরকম বেশ কিছু প্রিকশন, তাকে ভালোভাবে সুষম খাবার খেতে হবে, তাকে পরিমিত বিশ্রাম নিতে হবে। এই যে বিষয়গুলো আছে সে ব্যাপারে কিন্তু কাউন্সিলিং করা যায়। আমরা রিসেন্টলি অ্যাড করেছি সেখানে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যাতে তারা পায় সেই ব্যবস্থা করতে হবে, ক্যালসিয়াম রেগুলার যাতে খেতে পারে সে ব্যবস্থা করতে হবে। তো এই বিষয়গুলো যদি না করে, এবং ওখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তারা সবসময় দেয় এবং মাকে উদ্বুদ্ধ করে যে সেন্টারে প্রসব হয় কোনো একটা সেন্টারে, এবং সেন্টারে প্রসব করার কোনো একটা সেবা কেন্দ্রে প্রসব করার সবথেকে বড় দিকটা হলো যে সেখানে ঝুঁকিটা আইডেন্টিফাই করলেও তার সমাধান করা যেতে পারে, অথবা রেফার করা যেতে পারে আরও উন্নত কোনো চিকিৎসা কেন্দ্রে, আমরা যেটাকে বলি সেকেন্ডারি বা টারশিয়ারি। কারণ সেখানে একজন প্রশিক্ষিত সেবা প্রদানকারীর কাছেই তার এই ডেলিভারিটা হয়। তো এই জন্য আমরা এই দুইটা বিষয়কেই সমভাবে গুরুত্বপূর্ণ মনে করি, এবং আমরা মনে করি যে নিরাপদ মাতৃত্বের জন্য এই দুটো বিষয়ই খুবই ইম্পর্টেন্ট। একদমই তাই। এই যে আমরা অ্যান্টিনেটাল কেয়ার থেকে পিছিয়ে পড়েছি বা এই যে পরিসংখ্যানটি কিছুটা কমে গিয়েছে, এটা থেকে উত্তরণে আসলে আমাদের উপায়গুলো কি রয়েছে? দেখেন, আমি একটা কথা প্রায় বলি, বিভিন্ন ফোরামে বলি, একটা হলো ডিমান্ড সাইড এবং আরেকটা হলো সাপ্লাই সাইড। আমরা সাপ্লাই সাইডে যতই রেডি থাকি না কেন, মানুষ যদি ডিমান্ড সাইড অর্থাৎ তারা ফিল না করে, প্রেগনেন্ট মারা ফিল না করে, পরিবারের অন্যান্য সদস্যরা ফিল না করে যে তারা সেন্টারে গিয়ে ডেলিভারি করবে এবং তাদের কমপক্ষে 4টা এএনসি, আমরা কিন্তু বলি WHO বলে 8টা এএনসি সার্ভিস কমপক্ষে, এর মধ্যে আমরা বলি নিদেন পক্ষে 4টা হোক, 4টা হলো মোটামুটি প্রোটেকশনে থাকবে মা। তো সেই দিক থেকে আমরা সবসময় এই কথা
বলে মানে আসছি। সচেতনতা বৃদ্ধি করার যে বিকল্প কি? আমি এই যে ডিমান্ড সাইড আপনার সাপ্লাই সাইডকে প্রস্তুত করা এবং সাপ্লাই সাইডে যারা আছে তারা যাবে সেন্টারে গিয়ে সার্ভিসটা নেবে অথবা কোনো প্রশিক্ষিত প্রোভাইডারের কাছে যাবে সার্ভিসটা নেবে, সেইটা করতে গেলে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েশন ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমাদের এ ব্যাপারে ব্যাপক অ্যাওয়ারনেস করতে হবে। অনেক সবারই ভূমিকা আছে, প্রাইভেট সেক্টরের ভূমিকা আছে, পাবলিক সেক্টরের ভূমিকা আছে, মিডিয়ার ভূমিকা আছে। সবাই সম্মিলিতভাবে যদি মাদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে 4টা এএনসি সার্ভিস আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ইফ ইউ আর প্রেগনেন্ট, তাহলে নিশ্চয়ই তারা বুঝবেন। নিশ্চয়ই, অসাধারণ বলেছেন স্যার। ম্যাম, প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে একজন গর্ভবতী মা কি কি ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন? এটা তুমি যেটা বলেছো যে পুষ্টিহীনতার জন্য যে ধরনের সমস্যা বা অপুষ্টি কিন্তু দুই রকম, একটা আমরা মনে করি যে ঘাটতি, আর একটা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি অনেকেই অনেক বেশি ওবেস বা ওয়েট বেশি হয়ে গেছে, এবং সেটাও কিন্তু খাদ্যাভ্যাসের জন্য এবং লাইফস্টাইলের জন্য। সেখানেও কিন্তু এটার মানে এই না যে সে ভালো পুষ্টিতে আছে, সেটাও এক ধরনের ম্যালনিউট্রিশন, এবং সেটার সাথে জড়িয়ে থাকে যে তার ব্লাড প্রেশার বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তার হার্টের সমস্যা হওয়ার বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। আর তুমি যেটা বললে যে অপুষ্টির জন্য গর্ভকালীন সময় যে সমস্যাটা হয়, এক নম্বর আমি বলবো যে এনিমিয়ার কথা যেটা বলেছি, রক্তাল্পতা। রক্তাল্পতা যদি হয় তাহলে সেই সঙ্গে দেখা যায় যে মায়ের শরীরে মার খুব দুর্বল লাগবে, তার কিছু খেতে ভালো লাগে না, একটুতেই টায়ার্ড হয়ে যায়, এবং এর সাথে যদি বেশি এনিমিয়া হয়ে যায় অনেকের পায়ে পানি এসে যায়। আর যদি ফলিক অ্যাসিডের কথা তো একটু আগে বলেছি, সেটাও কিন্তু রক্তাল্পতা দূর করতে সাহায্য করে, যে জন্য সরকার আমাদের কিন্তু সব জায়গায় সব হসপিটালেই কিন্তু আয়রন ফলিক অ্যাসিড বড়িটা সবাইকে বিনামূল্যে দিচ্ছে। কাজে আমি অন্তত বলবো যে কমপক্ষে 100 দিন যদি, মানে 3টা মাসও যদি মায়েরা এটা গ্রহণ করে তাহলে কিন্তু তার রক্তাল্পতা অনেক কমে যাবে। আর একটা জিনিস আমি বলবো যে গর্ভবতী হওয়ার আগে কতগুলো জিনিস করে নিতে হবে, যেমন ধরো যে কৃমি একটা বিষয় যেটা আমাদের দেশে সব জায়গায় এটা সবারই প্রায় হয়ে থাকে। তো আমরা যদি তাকে আগে থেকে ডিওয়ার্মিং মানে তাকে কৃমিনাশক যদি দিয়ে দিই তাহলে যেটা হবে, সে যে খাবারটা খাবে সেই পুষ্টিটা তার লাগবে, কিন্তু না হলে কৃমি সব পুষ্টিগুলো টেনে নেয়। এছাড়াও আমাদের আরও কিছু কিছু কারণ আছে যে রক্তাল্পতার কারণ। আর শুধু রক্তাল্পতাই যে মানে আয়রন ডেফিসিয়েন্সি যে একটা কারণ অপুষ্টি তাই নয়, যেটা তসলিম সাহেব বললেন যে অনেকগুলো অনুখাদ্যের কথা বলেছেন, যে জন্য আমরা শুধু এখন আয়রন ফলিক অ্যাসিড ডিস্ট্রিবিউশনের কথাই শুধু বলবো না, আমরা এখন মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ যে ভিটামিন, এটা খাদ্য থেকে গ্রহণ করা ছাড়াও একটা সাপ্লিমেন্ট তার প্রয়োজন পড়ে। তার কারণ আমরা যেটা খাবারে গ্রহণ করি সেটা যথেষ্ট হয় না। তার মধ্যে মনে করো গর্ভবতী অবস্থায় প্রথম দিকে তো অনেকটা খেতে পারে না, এমনি সে এনিমিক থাকে, তার মধ্যে তার গর্ভে বাচ্চা এসে গেছে, খেতে পারে না, ওই 3 মাস তার আরও শরীরে অপুষ্টি হয়ে যায় বেশি। তারপরে যদি বা খেতে পারে, তখন পরিবারে যদি সঠিকভাবে তাকে খাবারটা না দেয় তাহলে কিন্তু তার জন্য অসুবিধা হয়ে যায়। এবং সাধারণত দেখা যায় মেয়েরা বা বউরা নিজে থেকে কিছু খাওয়াটা আমাদের সাধারণত করতে চায় না বা করা হয় না, সেই জন্য কিন্তু পরিবারে তার দিকে দৃষ্টি রাখতে হবে। আর আমি যেটা বলবো, শরীর তোমার, সন্তান তোমার গর্ভে, তুমি কেন নিজের যত্ন নিজে নেবে না? একদমই তাই। হ্যাঁ, এবং ম্যাডাম আরেকটি বিষয় কিন্তু চলে আসে, যেমনটি স্যার বলছিল যে আমাদের দেশে অ্যান্টিনেটাল কেয়ারের এই যে মাত্রা বা পরিসংখ্যান এটি কমে গিয়েছে। তো অ্যান্টিনেটাল কেয়ারে যেহেতু যাচ্ছে না অসংখ্য মায়েরা, তারা তো তাদের ডায়াবেটিস হয়েছে কিনা বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিসে আক্রান্ত কিনা বিষয়গুলো তো তারা বুঝতে পারছে না। সেটা তুমি ঠিকই বলেছো। সে যে মনে করো যে ডায়াবেটিস তার হয়ে গেছে এবং সে সেইভাবে ডায়েটের একটা বিষয় আছে, ডায়াবেটিস হলে কি ধরনের খাবার খাবে না খাবে, তার যদি হয়ে যায়
তাহলে বাচ্চার কিন্তু দেখা যাবে যে অনেক ধরনের সমস্যা হবে, মায়েরও সমস্যা হবে, তার এই ডায়াবেটিসের কারণে তার নিজস্ব শরীরে যে অনেকগুলো অর্গান আছে সেগুলো অর্গান তার ক্ষতিগ্রস্ত হবে। আর বাচ্চার গর্ভস্থ সন্তান যেমন ধরো বিকলাঙ্গতা থেকে শুরু করে গ্রোথ রিটার্ডেশন আমরা বলি যে ভালোভাবে বেড়ে ওঠে না, তারপরে যদি অনেক বাচ্চা আবার ডায়াবেটিক যদি মাদার থাকে তার কিন্তু বাচ্চার ওজন অনেক বেশি বেড়ে যায়। সেটার মানে যে বাচ্চার স্বাস্থ্য ভালো, পুষ্টি ভালো তা কিন্তু নয়, তার নর্মাল ওয়েটের চেয়ে সে ওভারওয়েট হয়ে যায়। সেটাও কিন্তু মানে বাচ্চার মায়ের থেকে যে ডায়াবেটিস তার আনকন্ট্রোল সেটা বোঝা যায়। এবং এদের দেখা যায় যে অনেকের কিন্তু বাচ্চা গর্ভে মারা যায়। সেটা বড় দুঃখজনক, যে কারণে আমরা চাই না যে কারো এই পরিণতি হোক। আর তার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, এই যদি স্বাস্থ্য কেন্দ্রে না যায় তাহলে তো কে চেক আপ করবে? একদমই তাই। কাজেই স্বাস্থ্য কেন্দ্রে আমাদের এখন কিন্তু এগুলো টেস্ট করার বিশেষ ব্যবস্থা আছে। ডায়াবেটিসটা আজকাল তো ঘরে ঘরে এটা করে। কাজে আমার অনুরোধ এটা যে সব মায়েদেরকে অ্যান্টিনেটাল কেয়ারে আসতে হবে। এখন শুধু অ্যান্টিনেটাল কেয়ারে শুধু আয়রন ফলিক অ্যাসিড ডিস্ট্রিবিউশন বলে কথা না, এইখানে আমাদেরকে আমরা শিখিয়ে দেই যে তার সে যে মা হতে যাবে তার যে গর্ভকালীন সময় থেকেই আমরা তাদেরকে এখন নর্মাল ডেলিভারির দিকে আমরা এটাকে প্রমোট করার চেষ্টা করছি, যে জন্য তাদেরকে বলি যে এই সময় মানসিক শক্তি একটা রাখা দরকার। এবং কেয়ারের মাধ্যমে তো এটিও সুনির্দিষ্টকরণ করা যায় যে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, হ্যাঁ সেটাই তো, বাচ্চাটির সঠিক গ্রোথ হচ্ছে কিনা, কিংবা বাচ্চাটি নরমাল হবে নাকি সিজারিয়ান সেকশনের জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন। হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছো। যেমন ধরো যদি সে অ্যান্টিনেটাল চেকআপে না আসে, তার যদি গর্ভফুলটা নিচে থাকে, নিশ্চয়ই এটা একটা মারাত্মক পরিণতি হবে। মারাত্মক পরিণতি মানে গর্ভফুলটা নিচে যদি থাকে, নর্মাল ডেলিভারির যদি চেষ্টা তারা বাসায় করে, এত ব্লিডিং হবে যে ওই রোগীকে বাঁচানো যায় না। এবং সেই ব্লিডিং এত বেশি ব্লিডিং হয় যে তুমি যে 2 ঘন্টা মধ্যে কিন্তু মারা যেতে পারে। যে কারণে এইটা কিন্তু মাতৃমৃত্যুর একটা প্রধান কারণ। মানে অনেক সময় আমরা হাসপাতালেও হিমশিম খেয়ে যাই এই রোগীটাকে বাঁচানোর জন্য। কাজেই এই কেয়ারগুলো না করলে, কোনো চিকিৎসকের শরণাপন্ন না হয়, তখন ইনস্ট্যান্ট কিন্তু ব্লাড গ্রুপটা জানা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। ব্লাড গ্রুপ অনেকগুলো জিনিসই আমরা গর্ভকালীন সময় এগুলো জেনে নিই, যেটা তুমি বললে যে ব্লাড গ্রুপটা জেনে আমরা ব্লাড গ্রুপের সাথে আর কারো মিল আছে কিনা। শুধু পরিবারের রক্ত আজকাল আমরা দিতে নিষেধ করি, আমরা পরিবারের বাইরে যার স্ক্রিন করে সেই ব্লাডটাকে এখন দিতে বলা হয়। এবং সেই প্রস্তুতিটা থাকতে হবে। উনি যে কথাটা বললেন যে অ্যান্টিনেটাল কেয়ারের সময় তার সাথে আলাপ করা হয়, কোথায় গিয়ে ডেলিভারি হবে, কিভাবে হবে, তারপরে এক্সারসাইজ কিছু আমরা দিয়ে দিই যে এক্সারসাইজগুলো করলে তোমার যেমন নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বাচ্চা হওয়ার পরপরই তুমি কিভাবে বাচ্চাকে মায়ের দুধ খাওয়াবে, কাউন্সেলিং এবং শিশুটিকে ভালো রাখার জন্য অ্যান্টিনেটাল কেয়ারের বিকল্প কিছু। আমরা চাই প্রতিটি গর্ভধারণী হোক পরিকল্পিত, নিরাপদ এবং আনন্দের। বিশ্বব্যাংক এবং জনস্বাস্থ্যের একটি গবেষণা বলছে যে বাংলাদেশে প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে 3700 মা মৃত্যুবরণ করছেন, এবং যেটি প্রতিরোধযোগ্য। তো এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। এই যে আমরা এতক্ষণে যে আলোচনা করলাম, সে আলোচনার মূল প্রতিপাদ্যই হলো কিন্তু এইটা, যে আমাদের যে ম্যাটারনাল ডেথ হয় এটাকে অ্যাভয়েড করা। দেখুন, প্রত্যেকটা মা তার রিপ্রোডাক্টিভ রাইট, অর্থাৎ সন্তান জন্ম দেওয়া কিন্তু তার অধিকার। এটা একটা পরিবারের জন্য আনন্দের বিষয়, আপনি যেভাবে বলেছেন। সেই আনন্দটা বিষাদে পরিণত হোক এটা কেউ চায় না, কিন্তু এ ব্যাপারে সচেতনতার অভাবেই অনেক সময় এই বেদনাদায়ক ঘটনা ঘটে। মার মৃত্যু হয় অথবা শিশুরও মৃত্যু হয়। মার যেটা মৃত্যু হয় সেটাকে আমরা মাতৃমৃত্যু বলি, এবং ওই সময়ের জন্য প্রেগনেন্সিকালীন সময় এবং তার পরবর্তী কিছুদিনের মধ্যে অথবা প্রেগনেন্সি রিলেটেড কোনো কারণে মৃত্যু হলেই আমরা সেটাকে মাতৃমৃত্যু বলি। তো এখন যেটা প্রশ্ন হলো যে এই মাতৃমৃত্যুটাকে অ্যাভয়েড করা কিভাবে যায়। আমরা একটু আগে বলেছি যে বাংলাদেশে এখনও কিন্তু 65% আপনার কোনো সেন্টারে যায় এবং সেখানে তার ডেলিভারি হয়, কোনো সেবা কেন্দ্রে গিয়ে ডেলিভারি হয়, আর বাকি 35 কিন্তু এখনো হাউজহোল্ড লেভেলে ডেলিভারি। এইটা একটা অন্যতম ঝুঁকি, বড় একটা পরিসংখ্যান, অন্যতম ঝুঁকির একটা দিক।
যখনই হাউস হোল্ড লেভেলে ডেলিভারি হয়, দেখেন এটা তো 100% কোনো অ্যাসুরেন্স দিতে পারবে না, ইভেন প্রশিক্ষিত দায়ের কাছেও যদি ডেলিভারি হয় যে এটা ঝুঁকিপূর্ণ হবে না, কিন্তু যখনই ঝুঁকি আসে তখন তাদের প্রিপেয়ারনেস তো থাকে না। ট্রান্সপোর্টের অভাব থাকতে পারে, টাকা পয়সার অভাব থাকতে পারে, বিভিন্ন রকমের নলেজের অভাব থাকতে পারে কোথায় তাকে নিয়ে যাবে, এবং তখন এই সব বিষয়ে চিন্তা ভাবনা করা এবং প্রিপারেশনে অনেক সময় নষ্ট হয়ে যায়। যতটা সময় নষ্ট হবে ততটা মায়ের ঝুঁকি বাড়বে। তারপরে অলরেডি একটা লেভেলে আমরা একটু আগে বলেছি, আমি এবং আপা আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশে এই যে মাতৃমৃত্যু, তার মধ্যে 55% মাতৃমৃত্যু দুইটা কারণে হয়। একটা হলো পোস্টপার্টাম হ্যামারেজ অর্থাৎ অধিক রক্তক্ষরণ, আর একটা হলো যে তার যদি দেখা যায় যে একলামশিয়া হয় অর্থাৎ খিঁচুনি গর্ভকালীন এবং সন্তান প্রসবের সময়, সেটাও একটা মৃত্যুর অন্যতম কারণ। এই যে 55% ডেথ, এটা কিন্তু অনেকটাই অ্যাভয়েড করা যাবে যদি সেন্টারে ডেলিভারি হয় এবং 4টা এএনসি সার্ভিস হয়। তো এই জন্য আমরা সবসময় বলি আরও বিভিন্ন কারণ আছে। আরেকটা কারণ হলো যদি খুব বেশি রকমের অ্যানিমিক থাকে অর্থাৎ পুষ্টির অভাব থাকে, আমরা যেটাকে অনুপুষ্টি বলি। এই অনুপুষ্টি বিভিন্ন রকমের আছে। অনুপুষ্টি কিন্তু অনেক রকমের অনুপুষ্টি, এবং প্রত্যেকটা অনুপুষ্টির নিজ নিজ ফাংশন আছে, এবং এটা না থাকলে, এটার অভাব থাকলে অনেক সমস্যা হতে পারে মাদের। সেই ক্ষেত্রেও অনুপুষ্টির অভাবও একটা বড় কারণ হতে পারে, যেটায় আমরা বিশেষ করে দেখেছি যে লো বার্থ ওয়েট হয়, অর্থাৎ শিশুটি অপুষ্টির শিকার থাকে, যে শিশুটি ভূমিষ্ঠ হবে, মার বিভিন্ন রকমের প্রবলেম হয়। আমরা যেটাকে বলি যে সময়ে বাচ্চা হওয়ার কথা তার আগে বাচ্চা ডেলিভারি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু প্রিটার্ম বার্থ বলি আমরা, সেইটাও কিন্তু বেশি পরিমাণে হয়। এই সব দিক থেকেই প্রবলেমটা হয় যদি একজন মা এই কয়েকটা দিক খেয়াল না করে যে এএনসি সার্ভিস এবং সুষম সে খাবার খাবে, তাকে কোনো সেন্টারে ডেলিভারি করতে হবে, এবং তার জন্য যে সাপ্লিমেন্ট আছে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টগুলো সে পাবে এর ব্যথায় হলে। একদমই তাই। ম্যাম, যেতে চাই আপনার কাছে। প্রসবকালীন সময়ে খিঁচুনি এবং প্রসব পরবর্তী সময় রক্তক্ষরণ সারা দেশে মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ, এবং বিষয়টি স্যার নানাভাবে আলোচনার মাধ্যমে কিন্তু বলছে, এবং গবেষণাও তাই বলছে। তো এই যে প্রসবকালীন সময় খিঁচুনি এবং রক্তক্ষরণ রোধে আমাদের আসলে বিশেষ কী কী ধরনের সতর্কতা গ্রহণ করা জরুরি? সেখানে তো প্রথমেই বলবো যে প্রসবকালীন সময়ে যে খিঁচুনিটা উঠছে, এটা হঠাৎ করে হচ্ছে না। তার যে এক্লাম্পসিয়া আমরা এটাকে বলি, তার কিন্তু একটা ফেজ গেছে প্রি এক্লাম্পসিয়া, তখন ব্লাড প্রেশার বেশি ছিল, তখন তার ইউরিনে অ্যালবুমিন যাচ্ছিল, তখন যদি চিকিৎসা করা যেত তাহলে কিন্তু এই খিঁচুনিটা হতো না। এবং এই খিঁচুনিটা এতই মারাত্মক হয় যে কেউ দেখলেই একদম মানে ঘাবড়ে যায় যে কি করে তাকে বাঁচানো যাবে। অনেকেই আগের তুলনায় একটা জিনিস আমি বলবো, এক সময় এটাকে মানে ঝাড়ফুঁক করতো, ঝাঁটা দিয়ে মারতো, এরকম জিন ধরেছে। এখন এই জিনিসটা আমি বলবো বাংলাদেশে এটা কমে গেছে। তারপরেও কিন্তু তারা যদি আগে আসতো তাহলে এক্লাম্পসিয়াটা হতো না। এক্লাম্পসিয়া হলে কিন্তু মা এবং বাচ্চা দুজনই মারা যেতে পারে, ঝুঁকি অত্যন্ত বেশি। এবং এটাকে থামানোর বুদ্ধি আছে। এক নম্বর হচ্ছে আমি প্রেশারটা যদি কন্ট্রোল করি এবং সেই সাথে যদি অ্যালবুমিন আসা বন্ধ করি, সেটা আমরা রেস্ট দিলে এবং কিছু খাদ্যের বিষয় আছে সেগুলো আমরা দিয়ে তাকে চেষ্টা করি যে তাকে সুস্থ রাখতে। আর 2 নম্বর কথা, সেরকম যদি আমরা দেখি এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে, তখন ম্যাগনেসিয়াম সালফেট বলে একটা ওষুধ আছে, সেটা আমরা ভেইনে দিয়ে দিই, রগের মধ্যে দিয়ে দিই, যাতে তার খিঁচুনিটা না ওঠে। এবং এটা আমরা তুমি আমাকে যেটা পরিচয় করে দিচ্ছ যে অবস্টেট্রিক্যাল গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, যার আমি প্রেসিডেন্ট ছিলাম, আমাদের সংস্থায় আমাদের 3,000 জন আমাদের গাইনি স্পেশালিস্ট আছে। আমাদের সবার কাছে এই প্রোটোকল আছে যে আমরা এরকম হলে আমরা কিভাবে এই ম্যাগনেসিয়াম সালফেটটা দিলে কিন্তু খিঁচুনি বন্ধ হয়ে যায়, তারপরে আমরা তাকে ডেলিভারির একটা ব্যবস্থা করতে পারি এবং সে একটা সুস্থ জীবনে চলে যেতে পারে। এবং এই এক্লাম্পসিয়া হলে
তার পরবর্তী যে কমপ্লিকেশন হয়, তার লিভার ফেলিয়ার হতে পারে, হার্টে অসুবিধা হতে পারে, হার্ট ফেলিয়ারও হয়ে যায়। আমরা কখনোই চাই না কোনো মা এরকম ধরনের জটিলতার সম্মুখীন হোক, তাই আগে থেকে প্রত্যেকটি মাকে সচেতন হওয়া জরুরি। আমি কিন্তু বলবো খালি মা কেন বলছি, প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেক পরিবারের সকলকে, প্রত্যেকটা সদস্য, রাইট, প্রতি ঘরেই আমাদের মা আছে, বোন আছে, স্ত্রী আছে। গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর পুষ্টির সার্বিক অবস্থা উন্নয়নে এসএমসির ভূমিকা কতটুকু? দেখেন, এসএমসি প্রত্যেকটা মা যাতে তার পুষ্টির অভাব না থাকে, এইটাই এসএমসির একটা অন্যতম লক্ষ্য এবং এসএমসি সেভাবে কাজ করছে। রিসেন্টলি যে কাজটি করা হয়েছে সেটা হলো আমরা ইউনিম্যাপস ফর্মুলা বলে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, একটু আগে আমরা বলেছি যে বাংলাদেশে এই রকম মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট প্রত্যেকটা মার দরকার। কেন দরকার? পরিসংখ্যানে দেখা গেছে যে প্রত্যেকটা বিষয়ে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের অভাব থাকে, জিঙ্কের অভাব থাকে, আপনার আয়োডিনের অভাব থাকে, আয়রনের অভাব থাকে, মার মধ্যে ভিটামিন ডি এর অভাব থাকে। তো এই যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের কথা আমরা বলছি, সেটা হলো 15টা ইনগ্রিডিয়েন্ট থাকে, ভিটামিন এ, ভিটামিন বি 4 রকমের, সি, ডি, তারপরে আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, আয়োডিন, কপার, সিলিনিয়াম, এই সবগুলোর কম্বিনেশনে যতটুকু প্রয়োজন মার জন্য এই ইউনিম্যাপস ফর্মুলা, এটা একটা নতুন আবিষ্কার সারা বিশ্বে এবং এটাকে WHO এন্ডোর্স করেছে, ইউনিসেফ এটাকে তার কর্মসূচির মধ্যে নিয়ে এসেছে। তো সবাই মিলে আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের যেটা ব্র্যান্ড সেটাকে আমরা ফুল কেয়ার বলি। এই ফুল কেয়ার মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এইটা ইউনিভার্সাল করলে সব থেকে ভালো হবে, সবগুলো মা যাতে করে 180টা ট্যাবলেট পায়। তো আমরা ওজিএসবির সাথে আমাদের এ ব্যাপারে সম্পর্ক রয়েছে, তারা আমাদেরকে সহায়তা করছে, আমাদের পার্টনারশিপে এটা কাজ করছি, ওনরা প্রমোট করতে হেল্প করছে, আমরা প্রমোট করছি, কমিউনিটি প্রমোট করছি, সার্ভিস প্রোভাইডারদের কাছে প্রমোট করছি যে অল প্রেগনেন্ট উইমেন শুড গেট দিস মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। এটা গেল এসএমসির একদিকের কর্মসূচি। আরেকটা কর্মসূচি হলো যে শুধুমাত্র মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট, আপনি খেয়াল করেছেন এর মধ্যে আমি ক্যালসিয়ামের কথা বলি নাই। ক্যালসিয়ামও কিন্তু মাদের জন্য খুব, বিশেষ করে প্রেগনেন্ট মাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো তারা ক্যালসিয়ামও খেতে হবে। আমরা রিসেন্টলি একটা ক্যালসিয়ামে একটা ব্র্যান্ড করেছি, ফরবোন ব্র্যান্ড। এই কম্বো প্যাক অর্থাৎ মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম, এইটা যদি সাপ্লিমেন্ট হিসাবে সব মাদেরকে, প্রেগনেন্ট মাদেরকে দিতে পারি, প্রেগনেন্ট মাদের জন্য এটা অত্যন্ত সহায়ক হবে, তাদের স্বাস্থ্যের উন্নয়ন হবে এবং তাদের সন্তান যে আসবে তারও ঝুঁকি কম থাকবে এবং স্বাস্থ্য পুষ্টির অভাব থাকবে না বলে আমরা মনে করি। ম্যাম, যেতে চাই আপনার কাছে। স্যার যেমনটা বলছিল যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা আসলে প্রেগন্যান্সিতে অপরিসীম, তো আপনারা তো এটির সাথে একমত? একদম আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। অবশ্যই একমত। এবং এই যে অনুপুষ্টি, এটির প্রয়োজনীয়তা কতটুকু ছোট্ট করে জানবো। না, এটা আমরা মনে করি যে অবশ্যই এটার প্রয়োজন। তার কারণ আমরা এতদিন শুধু আয়রন, ফলিক অ্যাসিড নিয়েছিলাম, আমরা অ্যানিমিয়ার কথা শুধু ভাবতাম, কিন্তু শুধু কি আয়রন ডেফিসিয়েন্সি আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় না, অনেক খাবার, যে খাবারে আয়রন থাকে সেই খাবারে জিঙ্ক থাকে, ফলিক অ্যাসিড, অনেক কিছুই থাকতে পারে অনুখাদ্যগুলো। কাজে সেখান থেকেই আমরা বুঝতে পারি যে তার এখানে ঘাটতি হবে, যে কারণে আজকাল আমরা মনে করি যে গর্ভবতী হওয়ার আগেই একজন মা তার নিজেকে পরীক্ষা করে নেবে, তার রক্তাল্পতা আছে কিনা, তার থাইরয়েডের সমস্যা আছে কিনা। থাইরয়েডের সমস্যা থাকলে চিকিৎসা যদি না করা যায় তার বাচ্চা কিন্তু বিকলাঙ্গ হতে পারে। আর এদিকে তোমার আয়রনের কথা যেটা বলা হলো, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অনেক ধরনের সমস্যাই থাকতে পারে। কাজে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেই জন্যই বলছি যে গর্ভপূর্ব অবস্থা থেকেই যদি সে এই অনুখাদ্যের ঘাটতিটা যদি পূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু অনেকগুলো সমস্যা প্রেগনেন্ট অবস্থায় হবে না। আলোচনার একদম শেষ প্রান্তে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।